হ্যালো এভরিওয়ান, রেইনবো এনিমে বাংলাতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? কি আর বলবো, দেশের যে অবস্থা, ভালো থাকার কথাও না। তারপরও দোয়া করি সবাই যেন ভালো থাকে। আমরা সবাই জানি বাংলাদেশের মধ্যে 1-2 সপ্তাহ ইন্টারনেট ছিল না। সেই সময় আমার কাছে কিছু মুভি আর এনিমে ছিল, আমি সেগুলোর স্ক্রিপ্ট লিখেছি। আর ব্লিচের কয়েকটা এপিসোড ছিল, আমি সেগুলোরও স্ক্রিপ্ট লিখেছি। তাই আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকেও দেখবেন। আজকে আমি যে মুভিটার কথা বলবো সেটা 2023 সালে মুক্তি পায়। এটার IMDb রেটিং আছে 6.3 আউট অফ 10। আবার রোটেন টমেটোতে 67% ফ্রেশ আছে। মুভিটাকে অ্যানিমেট করেছে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় মাপ্পা স্টুডিও। এই জন্য মুভির অ্যানিমেশন কোয়ালিটি অনেক বেশি ভালো। আপনারা আবার বেশি এক্সপেকটেশন করবেন না, কারণ একটা মুভি সবার মনের মতো হয় না। একদিক থেকে না একদিক থেকে কমতি আমাদের কাছে থেকেই যায়। যাই হোক, মুভিটা পার্সোনালি আমার কাছে ভালোই লেগেছে, তাই ভাবলাম আপনাদের কাছেও শেয়ার করি। আমি বলবো মুভিটা অনেক মিস্টেরিয়াস, কারণ আমার ছোট মাথা দিয়ে মুভিটাকে বুঝতে 3 থেকে 4 বার দেখতে হয়েছে। আমি অত বেশি ট্যালেন্টেড না, তাই হয়তো আমার বুঝতে একটু অসুবিধা হয়েছে। তারপর আমি আপনাদেরকে যতটা সিম্পলভাবে পারি বোঝানোর চেষ্টা করব। এখন আমার রিকোয়েস্ট হলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো নাই লাগে তাহলে আপনারা ডিসলাইক দিয়ে চলে যাবেন, আমি কিছু মনে করব না। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। মুভি শুরুতে আমরা 4টা ছেলেকে দেখতে পাই। ওরা সবাই মিলে গ্রুপ স্টাডি করছিল। স্টাডি করতে করতে ওরা সবাই অনেক বেশি বোর হয়ে যায়। তখনই রেডিওতে বলতে শুরু করে, খুবই দুঃখজনক, তোমরা হ্যাপিনেস কি তা জানো না। বাই দ্য ওয়ে, তোমাদের হ্যাপিনেস নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই। তাছাড়া এটা তেমন কোনো দরকারি বিষয় না। এইসব শুনে গ্রিন টি শার্ট পরা ছেলেটা বলে, যদি ইম্পর্টেন্ট কিছু না হয় তাহলে এগুলো বারবার বলে আমাদের মাথা খাচ্ছে কেন? ওর নাম হচ্ছে নিত্যা আদর্শী। তখনই অন্য একটা ছেলে হ্যাপি টার্ন বলে ফার্ট মারে। এই ছেলেটার নাম হচ্ছে সাসাকুরা। সাসাকুরা অনেক ফানি আর অল টাইম চিল মুডে থাকে। দুর্গন্ধে ওদের সবার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তখনই লম্বা চুলওয়ালা ছেলেটা জানালা খুলে দেয়। ওরা দেখে ওদের বাসার পাশে যে স্টিল ফ্যাক্টরি আছে সেখানে আগুন লেগেছে। সেই সাথে আবার আকাশেও লাইটের মতো কিছু একটা চমকাচ্ছিল। পরে ওরা সবাই আবারও পড়তে বসে। ওরা সবাই বোর হয়ে বসেছিল। তখনই রেডিওতে আবারও বলতে শুরু করে, এখানে এমন কিছু নেই যা আমি করতে চাই। এজন্য ফিউচার নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই। তাহলে আমি এত পরিশ্রম কেন করব? আমি যতই পরিশ্রম করি না কেন এমন মনে হয় আমরা যেন অন্ধকারই আছি। তখনই চুল লম্বা ছেলেটা বলে, আমাদেরকে কেউ কিছু বলেনি, কিন্তু আমরা ঠিকই বুঝতে পারছি কোনো একটা সমস্যা আছে। আমাদের এই জায়গাটা এখন আর আগের মতো নেই। তখনই ওরা কিছু একটা শব্দ শুনতে পায়, যার জন্য ওরা সবাই দৌড়ে বাইরে আসতে শুরু করে। রেডিওতে তখনও বলছিল, আমি নিজেকে ভালো বানাতে চাই। যদি ভালো হতে পারি তাহলে আমি হাই স্কুলে যেতে পারবো। এখন আমার স্বপ্ন একটাই, আমি শুধু চাই এক্সামে পাশ করতে। ও গড, তুমি আমার এই স্বপ্নটা পূরণ করে দাও। মাসামনেরা বাইরে এসে দেখে আকাশে অনেক বড় বড় ক্র্যাক দেখা দিয়েছে। এমন মনে হচ্ছিল আকাশটা যেন সম্পূর্ণ কাঁচ দিয়ে তৈরি, এটা এখনই ভেঙে নিচে পড়ে যাবে। এগুলো দেখে ওরা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। আকাশের এই ক্র্যাকগুলোর জন্য ওদের যে সিটি, সেই সিটির ইলেকট্রিসিটিও চলে যায়। তখন স্টিল ফ্যাক্টরি থেকে অনেক ধোঁয়া আকাশে উঠতে শুরু করে। এই ধোঁয়াগুলো আবার সাপের মতো ছিল। ওদের আবার চোখ আর মুখও আছে। ধোঁয়াগুলো আবারও আকাশকে আগের মতো করতে শুরু করে, মানে ওরা আকাশের এই বড় বড় ফাটলগুলোকে বন্ধ করছিল। মাসামুনেরা এটা দেখে অবাক হয়ে যায়। আকাশ ঠিক হওয়ার পর আবারও সিটিতে ইলেকট্রিসিটি চলে আসে। খুবই রহস্যজনক, তাই না? আকাশেই বা কেন এত বড় বড় ক্র্যাক দেখা দিল? আবার এই ধোঁয়াগুলো কেন আকাশকে ঠিক করলো? অনেক প্রশ্ন আছে, আমরা আস্তে আস্তে করে জানতে পারবো। পরের দিন মাসামুনিদের স্কুলের সিন দেখি। ওরা সবাই কিছু একটা গেম খেলছিল। মাসামুনে দেখে বিল্ডিং এর উপর থেকে একটা মেয়ে ওদেরকে দেখছে। ব্যাকগ্রাউন্ডে বলে, মাসামুনে কিকুইরি, বয়স 14, লম্বা চুল। সেই সাথে এটা বলা হয় মাসামুনে একটা মেয়েকে অনেক বেশি অপছন্দ করে। মেয়েটাকে আমরা এখনই জানতে পারবো। পরে মাসামনেরা ওয়ার্কআউট করছিল। সাসাকুরা মাসামনির সাথে দুষ্টামি করে। দুষ্টামি বলতে একটু বেশি দুষ্টামি করে। আর সাসাকুরা একটু বেশি ফাজিল ছেলে, ওই রকম দুষ্টামি সবার সাথেই করে। তখনই সেখানে একটা মেয়ের এন্ট্রি হয়। এই মেয়েটার নাম হচ্ছে মাতসুমি সাগামি। সাসাকুরা মাসামনিকে মেয়েদের হট লেগ দেখায়। সাসাকুরা বলে মেয়েদের হট লেগ দেখতে ভালোই লাগে। আর সাসাকুরা মাসামনের সাথে দুষ্টামি করছিল
কারণ মাসামনির চুলগুলো একটু লম্বা, তাই মাসামনিকে দেখতে একটু মেয়েদের মতো লাগে। মাসামনি মনে মনে বলে, মানুষ আমাকে মেয়ে বললেও এতে আমার কোনো মাথা ব্যথা নেই। তার মানে এই না আমি ছেলেদেরকে পছন্দ করব, আমিও মেয়েদেরকে পছন্দ করি, শুধুমাত্র একজনকে ছাড়া। আমরা একটু আগে মাতসুমি সাগামি নামের একটা মেয়েকে দেখেছি। মাসামনি এই মেয়েটাকে সবচেয়ে বেশি অপছন্দ করে। পরে ক্লাসের টিচার সবাইকে নিজের সম্পর্কে বাড়ির কাজ করতে বলে, যদিও মাসামনি তার বাড়ির কাজটা করে না, কারণ সে তার নিজের সম্পর্কে বারবার লিখতে লিখতে বিরক্ত হয়ে গেছে। পরে মাসামনি আর তার বন্ধুরা হ্যাং আউট করতে যায়। মাসামনি মনে মনে বলে, আমরা যখনই হ্যাং আউট করতে আসি তখন আমরা সবাই অনেক কঠিন কাজ করি, যা নর্মালি করা যায় না। তখনই ওরা দেখে আকাশে আবারও সেই ক্র্যাকগুলো দেখা দিয়েছে। রাতের সিন দেখি মাসামনি বাড়িতে আসে। সে দেখে তার গ্র্যান্ডফাদার আর হলো গিয়া আঙ্কেল খাবার টেবিলে বসে আছে, মানে ওরা একসাথে খাবার খাবে। যদিও মাসামনির আঙ্কেল এখানে থাকে না, তারপরও কিছুদিন পর পর এখানে দৌড়ে চলে আসে। মাসামনির আঙ্কেলের নাম হচ্ছে তোকিমুনে কিকুইরি। মাসামনির মা বিরক্ত হয়ে তোকিমুনিকে বলে, তুমি যেখানে আসবে এটা তো আগে থেকে আমাকে বলবে তাই না? আমি শুধু 2 কাপ রাইস বানিয়েছি, এখন তুমি কি খাবে? তোকিমুনি বলে, কোনো ব্যাপার না, আমার কাছে এটা আছে। আমরা দেখি মাসামনির আঙ্কেল মাসামনির মাকে দেখে অনেক বেশি হ্যাপি হচ্ছিল। এদিকে আবার টিভিতে মুভি চলছিল। মুভির হিরো বলে, আমি সবকিছু জানতে চাই। এই সবকিছু জানতে চাওয়ার কথাটা মাসামনির মনকে ভেতর থেকে নাড়া দেয়। এমনটা আমাদের সবার ক্ষেত্রেই হয়। যখন আমাদের মাথায় অনেক বেশি চিন্তা ঘুরপাক খায় তখন একটা নর্মাল কথা অনেক ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। আর মাসামনির ক্ষেত্রেও সেম জিনিসটাই হচ্ছে। পরে মাসামনি তার রুমে স্টাডি করছিল, কিন্তু মাসামনি বিরক্ত হয়ে স্টাডি রেখে ড্রয়িং করতে শুরু করে। তখনই সেখানে মাসামনির আঙ্কেল চলে আসে। ওনাকে দেখে মাসামনি তার আঁকা ড্রয়িংটা জলদি করে লুকায়। তোকিমুনি সেই স্টিল ফ্যাক্টরিতে কাজ করে। কোনো একটা সমস্যার জন্য তোকিমুনি অনেক বেশি চিন্তিত। পরে সে মাসামনিকে তার আঁকা ড্রয়িংয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। মাসামনি বলতে চায় না। মাসামনির আঙ্কেল মাসামনিকে স্টিল ফ্যাক্টরিতে কাজের জন্য অফার করে। মাসামনি বলে, কোনো দরকার নেই, আমি চাই না আমার জন্য তোমার চাকরি চলে যাক। মাসামনির আঙ্কেল বলে, তুমি তো বাচ্চা, তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। মাসামনি বলে, না, যদিও আমি এখন আর বড় হতে পারবো না, তারপর আমি এখন আর বাচ্চা নেই। তখন স্টিল ফ্যাক্টরিতে সাইরেন বেজে ওঠে। ওরা দেখে আকাশে আবারও ক্র্যাক দেখা দিয়েছে। সেম জিনিসটা আজকে 2 বার হয়েছে। এগুলো ওদের সাথে কি হচ্ছে ওরা কেউই বুঝতে পারছিল না। পরের দিন ক্লাসে ইয়োকো শোনোবি নামের একটা মেয়ের জুতো হারিয়ে যায়, যার জন্য তার অনেক বেশি মন খারাপ ছিল। বাকি মেয়েরা বলে এই কাজটা ছেলেরাই করেছে। তখনই সেখানে মাতসুমি এসে শোনোবিকে সান্ত্বনা দেয়। ক্লাস শেষে মাসামনি স্কুল থেকে বের হচ্ছিল। তখনই সে দেখে মাতসুমি ছাদে দাঁড়িয়ে আছে। মাতসুমি মাসামনিকে দেখে তার স্কার্ট তুলে ধরে। এটা দেখে মাসামনি রাগে লাল হয়ে যায়। সে দৌড়ে উপরে আসতে শুরু করে। উপরে আসার পর মাসামনি একজোড়া জুতা খুঁজে পায়। মাসামনি বলে, আমি জানতাম এটা ওরই কাজ। তখনই মাতসুমি বলে, এগুলো আমাকে ফেরত দাও, এগুলো আমার জুতা। মাসামনি দেখে সত্যি জুতার মধ্যে মাতসুমি সাগামি নাম লেখা আছে। মাসামনি জুতাগুলো দিয়ে দেয়। মাতসুমি তার পায়ে জুতা খুলে বলে, এগুলো বেশি ছোট, এগুলো দিয়ে ঠিক মতো হাঁটতে পারি না। মাসামনি দেখে এই জুতার মধ্যে ইয়োকো শোনোবির নাম লেখা আছে, মানে সত্যি মাতসুমি শোনোবির জুতা চুরি করেছে। মাতসুমি বলে, এগুলো প্রথমে শোনোবি শুরু করেছে, ও আগে আমার জুতা চুরি করেছে। মাসামনি বলে, এগুলো কি? মাতসুমি হাসে। সে বলে, এটাও তোমাদের গেমের মতো, শুধুমাত্র টাইম পাস করার জন্যই আমরা এগুলো করছি। এখন চলো তোমাকে ইন্টারেস্টিং কিছু দেখাই, যা দেখার পর তোমার বোরনেস আর থাকবে না। পরে আমরা দেখি ওরা একসাথে রাস্তায় হাঁটছে। মাসামনি মনে মনে বলে, এই শহর এটা ইঙ্গিত দেয় এখানে সবকিছু জীবন্ত, আমরা এই জায়গা থেকে কোথাও যেতেও পারবো না। এই সবকিছু ওই দিনের ব্লাস্ট থেকেই শুরু হয়েছিল। এপিসোডের প্রথমে আমরা যে ব্লাস্ট দেখেছিলাম, মাসামনি সেই ব্লাস্টের কথাই বলছে। পরে আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। এই ফ্ল্যাশব্যাকটা কিন্তু আজকে কালকের না, অনেক দিন আগের। সিটির যে মেয়র আছে উনি ওদের সবাইকে বলে, আমরা এই শহর থেকে কোথাও যেতে পারবো না। এই শহর থেকে বের হওয়ার জন্য যেই টানেলটা আছে সেটা পুরোপুরি ব্লক হয়ে গেছে, এটা দিয়ে যাওয়া আসা করা এখন আর পসিবল হবে না। আমরা সমুদ্র দিয়েও এই জায়গা থেকে বের হতে পারবো না। বলতে গেলে আমরা এই জায়গাতে আটকে গেছি। আমরা তখন যে জায়গাটার কথা শুনছি এই জায়গাটার নাম হচ্ছে মিফুজ। পরে মেয়র মামোরু সাগামিকে এই ব্যাপারে কিছু বলতে বলে, মানে ওরা যে এই জায়গাতে আটকে গেছে সেই ব্যাপারে উনি কি পরামর্শ দিবে। সেই মিটিং এ সিটির সব মানুষরাই ছিল।
আমরা মিস্টার সাগামিকে দেখি উনি একটু পাগলের মতো করছিল, মানে অনেক মানুষের সামনে কথা বলতে হবে তো, এই জন্য তিনি অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিল। মিস্টার সাগামি কাঁপতে কাঁপতে বলে, স্টিল ফ্যাক্টরি চালু হওয়ার পর থেকে আমরা মিফিউজের পাহাড় থেকে অনেক বেশি লোহা খনন করেছি, কিন্তু মিফিউজের পাহাড়ে একজন দেবতা বাস করে। তিনি আমাদের এই কাজে অনেক বেশি অসন্তুষ্ট হয়েছে, যার শাস্তি স্বরূপ আমরা এখানে আটকে গেছি। যেদিন আমরা আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো, সেদিন আমরা এই শাস্তি থেকে মুক্তি পাবো, কিন্তু তার কথা কেউই বিশ্বাস করে না। মিস্টার সাগামি রাগ হয়ে বলে, তোমরা কি বুঝতে পারছো না? এটা আগের দুনিয়া না। তোমাদের কি মনে হয় না এই স্টিল ফ্যাক্টরিটা জীবন্ত হয়ে গেছে? ওই ব্লাস্টের পর থেকে এই স্টিল ফ্যাক্টরিটা একটা গড হয়ে গেছে। এই মেশিনটাই আমাদেরকে এখানে আটকে রেখেছে। সিন আবার বর্তমানে আসে। মাসামুনে আর মাতসুমি স্টিল ফ্যাক্টরির ভেতরে চলে আসে। তখনই মাসামুনে একটা শব্দ শুনতে পায়। শব্দটা শুনে ওরা দুজন আবারও ভেতরে যেতে শুরু করে। মাসামুনে মনে মনে বলে, আমরা এই জায়গাতে শুধু ফেসে গেছি, বিষয়টা এমন না। আমরা সব সিজন থেকেও আলাদা হয়ে গেছি। এই ভয়ানক মেশিনের জন্য আমি কখনোই 14 বছর বয়সের উইন্টারটাকে শেষ করতে পারিনি। সত্যি কথা বলতে ওই দিনের পর থেকে আমরা সময়ের মধ্যে আটকে গেছি। পরে মাসামুনি দেখে মাতসুমি ওকে রেখেই ভেতরে চলে গেছে। এটা দেখে মাসামুনিও ভেতরে যেতে শুরু করে। মাসামুনি কিছু একটাতে পা রাখে, যার জন্য একটু শব্দ হয়। এতে মাসামুনি ভয় পেয়ে যায়। তখনই সেখানে পাগলের মতো একটা মেয়ে চলে আসে। মেয়েটা ঠিক মতো দাঁড়াতে পারছিল না, একদম জন্তুদের মতো দৌড়াদৌড়ি করছিল, মানে সে নর্মাল মানুষদের থেকে আলাদা। মেয়েটা এক লাফে মাসামুনির কোলে ওঠে, যার জন্য ওরা দুজন পড়ে যায়। পরে মেয়েটা মাসামুনির স্মেল নেওয়া শুরু করে। মাসামুনি তো অনেক বেশি ভয় পেয়ে যায়। সে বারবার বলছিল থামো। লাস্টে মাসামুনি মেয়েটাকে নিজেই থামায়। যখনই সে মেয়েটার চেহারা দেখে তখনই সে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ মেয়েটা একদম মাতসুমির মতো দেখতে। তখনই সেখানে মাতসুমি চলে আসে। সে মেয়েটাকে ডাকে। পরে মাসামুনি মেয়েটার পটি ক্লিন করতে করতে বলে, আমি অনেক অবাক হয়েছি। এই মেয়েটা কে? এই মেয়েটা একদম তোমার মতো দেখতে। এই মেয়েটার কাহিনীটা আসলে কি? মাতসুমি বলে, চুপ করো। মাসামুনি আবারও জিজ্ঞেস করে, এই মেয়েটা কে? মাতসুমি বলে, তোমার কাছে কি মনে হয় ওকে দেখতে মাঙ্কি, গরিলা নাকি শিম্পাঞ্জির মতো? মাসামুনি বলে, এগুলোর একটাও না, ওকে দেখতে একদম নেকড়েদের মতো। মাতসুমি বলে, হ্যাঁ, ওরা বলেছে ওকে বাইরে যেতে দেবে না, তাই আমি এখানেই ওর দেখাশোনা করি। আগে তো যেমন তেমন ঠিক ছিল, কিন্তু এখন তো অনেক বড় হয়ে গেছে, তাই আমার কোনো ছেলের সাহায্য প্রয়োজন, কিন্তু এতে অনেক সমস্যা আছে। তাই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, তোমাকে দেখতে মেয়েদের মতো। আবার যখন সাসাকুরা তোমার বুকে ধরে, এতে তুমি রাগ হও না, তাই তোমার উপর আমি বিশ্বাস করতে পারি। মাসামুনি রাগ হয়ে বলে, আমি বাড়ি চলে যাচ্ছি। আসলে মাসামুনি এই কথায় অনেক বেশি লজ্জায় পড়ে গিয়েছিল। তখনই সে ওই মেয়েটাকে দেখে থেমে যায়। পরে মাতসুমি মাসামুনিকে বলে, মাসামুনি যেন সোমবার, বুধবার আর শুক্রবার এই 3 দিন যেন সে এই মেয়েটার খেয়াল রাখে। পরে মাতসুমি এই মেয়েটাকে গোসল করাতে করাতে বলে, এই মেয়েটা কোনো নেকড়ে না, সে পুরোটাই মিথ্যা দিয়ে ঢাকা। মাসামুনি ওদের ছবি আঁকছিল। তখনই মাসামুনির কাছে ফিল হয় মাতসুমি ছবির মধ্যে থেকে ওর দিকে তাকিয়েছে। এটা দেখে মাসামুনি একদম লাল হয়ে যায়। পরে সে ওই ছবিটাকে ছিঁড়ে ফেলে। তখনই মাসামুনির মা মাসামুনিকে ডাকে, কারণ মাসামুনির দাদার মিটিং এ যাওয়ার সময় হয়ে গেছে। মাসামুনি যাওয়ার আগে ছবিটাকে আরো ভালোভাবে ছিঁড়ে রেখে যায়। পরে আমরা দেখি মাসামুনি গাড়ি চালিয়ে তার গ্র্যান্ডফাদারকে নিয়ে যাচ্ছিল। আসলে মাসামুনির সবচেয়ে পছন্দের কাজ হলো ড্রাইভিং, তাই সে এই বয়সে লাইসেন্স পেয়ে গেছে। পরে ওরা মিটিং এ চলে আসে। সেখানে সিটির সব বৃদ্ধ মানুষরাও ছিল। যে মানুষটা তাদের ইনফরমেশন নিচ্ছিল তিনি বলে, যখন এই দুনিয়াটা আবারও তার অরিজিনাল ফর্মে চলে যাবে, তখন হয়তো আপনাদের বডিতে কিছু পরিবর্তন দেখা দিতে পারে। তাই আমরা আপনাদের জন্য এই চেকআপের ব্যবস্থা করেছি। আপনারা যদি নিজেদের মধ্যে কোনো পরিবর্তন ফিল করতে পারেন, তাহলে অবশ্যই সেটা আমাদেরকে আগে জানাবেন। পরে মাসামুনি আর তার বন্ধু মিটিং থেকে বাইরে চলে আসে। ওরা দুজন কথা বলছিল। তখন ওদের সামনে দিয়ে একটা প্রেগনেন্ট মহিলা যায়। ওনার কাছে আবার বেবিদের গাড়ি ছিল, যদিও গাড়িটা ফাঁকা ছিল। আসলে ওনার বাচ্চা এখন ওই দুনিয়াতে আসেনি। তারপরও তিনি গাড়িটাকে নিয়ে ঘুরে। মাসামুনির বন্ধু বলে তিনি অনেক বেশি হ্যাপি ছিল যখন তিনি জানতে পারে 13 বছর পর ফাইনালি তিনি মা হতে চলেছে। কিন্তু যখন তিনি 8 মাসের প্রেগনেন্ট, তখনই এই সবকিছু হয়ে যায়। বছরের পর বছর পার হয়ে গেছে, তারপরও তিনি তার সন্তানের মুখ দেখতে পারেনি।
আমাদের অবস্থা একই রকম, মনে হয় না আমরা কোনোদিন বড় হতে পারবো। পরে মাসামনে বাড়িতে চলে আসে। সেখানে মাসামনের আঙ্কেলও ছিল। কোনো একটা সমস্যার জন্য মাসামনের আঙ্কেল ঠিকমতো কাজে যায় না। মাসামনে বলে আর কতদিন কাজ থেকে পালাবে। ওর আঙ্কেল বলে যদি আগের কথা বলি, আমি সবকিছু থেকে পালাতাম, কিন্তু তোমার মার থেকে পালাতে পারিনি। আমার পিছু পিছু সে মিফিস পর্যন্ত চলে এসেছে, কিন্তু এখন সবকিছু অসম্ভব। আমি এখন চাইলেও পালাতে পারবো না। পরের দিন মাসামনে আবারও স্টিল ফ্যাক্টরিতে আসে। তখন ওই মেয়েটা মাসামনের কাছে চলে আসে। মাসামনে বলে তুমি কি খাবার খেতে চাও? মেয়েটা বলে খাবার? আসলে এই মেয়েটা বেশি কথা বলতে পারে না, সে একটু একটু কথা বলতে পারে। তখনই মেয়েটা মাসামনের থেকে খাবার নিয়ে খেতে শুরু করে। মাসামনে বলে তাহলে তুমি কথাও বলতে পারো? তুমি আসলে কি? তোমাকে দেখতে একদম মাতসুমির মতো। মেয়েটা মাতসুমির নাম শুনে খুশিতে লাফাতে শুরু করে। মাসামনে বলে তুমিও কি নিজের একটা নাম চাও? পরে সে কিছুক্ষণ ভেবে মেয়েটার নাম রাখে ইৎসুমি। ইৎসুমি নাম শুনে মেয়েটা অনেক বেশি খুশি হয়ে যায়। সে এতটাই খুশি হয়ে যায় যার জন্য সে পাগলের মতো দৌড়ে এখানে সেখানে চলে যাচ্ছিল। ইৎসুমি একটা ট্রেনের কাছে চলে আসে। ইৎসুমি নিজের মতো করে খেলা করছিল। আসলে ইৎসুমি একদম ছোট বাচ্চাদের মতো, যদিও সে বড় হয়েছে তারপরও সে এতটা ম্যাচিওর না। মাসামনে ওকে দেখে আবারও ছবি আঁকতে শুরু করে। তখনই সেখানে মিস্টার সাগামি আর মাসামনের আঙ্কেল চলে আসে। ওদেরকে দেখে মাসামনে সেখানে লুকিয়ে পড়ে। মিস্টার সাগামি ইৎসুমিকে দেখে বলে তুমি তো অনেক বড় হয়ে গেছো। তখনই মাসামনের আঙ্কেল বলে মিস্টার সাগামি, ওকে এখানে বন্দি করে রাখা ছাড়া আমরা কি আর কোনো রাস্তা খুঁজে বের করতে পারি না? মিস্টার সাগামি রাগ হয়ে বলে চুপ করো, এই মেয়েটাকে মেশিনটাই এখানে এনেছে, এই সব কিছু এই মেশিনটার ইচ্ছা, এই মেয়েটার জন্যই আমরা শক্তি পাবো। মাসামনের আঙ্কেল বলে তাহলে আমার ভাই যা বলেছে তার কি হবে? মিস্টার সাগামি বলে তোমার ভাই সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাকে হারিয়েছে, এখন আমি যা বলবো সবাইকে তাই করতে হবে। এখন আমাকে হতাশ করো না, তাছাড়া আমি চাই না তোমার অবস্থাও তোমার ভাইয়ের মতো হয়ে যাক। তারপর তিনি সেখান থেকে চলে যায়। মাসামনে ওদের কথা শুনে বলে ওরা কি নিয়ে কথা বলছে। পরের সিনে মাসামনের আঙ্কেলকে দেখি উনি বাইক ঠিক করছিল। মাসামনে তার জন্য ডিম দেওয়া কফি নিয়ে আসে। প্রথমে তিনি তা পছন্দ না করলেও পরে ঠিকই সেটা তার পছন্দ হয়। মাসামনে জিজ্ঞেস করে তুমি আর আমার মা কি একই ইউনিভার্সিটিতে পড়তে? মাসামনের আঙ্কেল বলে হ্যাঁ। যখন ও আমাদের বাড়িতে আসে একটা নোটের জন্য, তখন ওর সাথে আমার ভাইয়ের দেখা হয়। পরে আমি হয়ে যাই কাবাব মে হাড্ডি। মাসামনে ইৎসুমির ব্যাপারে জিজ্ঞেস করতে যাবে, কিন্তু সে পারে না। সে বলে তুমি কি আমার মায়ের পেছনে পেছনে এখানে চলে এসেছো? এটা শুনে ওর আঙ্কেলের খাবার গলা দিয়ে নামে না, সব বের হয়ে যায়। সিন শিফট হয় পরের দিন স্কুলে। টিচার একটা নোট দেখিয়ে বলে এটা কি কেউ মাতসুমির বাড়িতে দিয়ে আসতে পারবে? শোনবি বলে আমি যাব। তারপর আমরা দেখি আকাশে আবারও সেই ক্র্যাকগুলো দেখা দিয়েছে। এদিকে মাসামনে ইৎসুমির কাছে অনেকগুলো বই নিয়ে আসে। ইৎসুমি যেন এই বইগুলো পড়ে কথা বলা শিখতে পারে। ইৎসুমি এই বইগুলো দেখে অনেক বেশি খুশি হয়। পরে রাতে মাসামনে বাড়িতে যাচ্ছিল, তখনই সে রাস্তায় শোনবিকে দেখতে পায়। মাসামনে তার কাছে এসে জিজ্ঞেস করে ও কি বাড়িতে নেই? ও তো স্কুলেও আসেনি। শোনবি একটি ছোট বাড়ি দেখিয়ে বলে মাতসুমি ওখানে থাকে। এই ছোট বাড়ি দেখে মাসামনে একটু অবাক হয়। শোনবি বলে মাতসুমি মিস্টার সাগামির সৎ মেয়ে। এই দুনিয়া পরিবর্তন হওয়ার কিছুদিন আগে ওর মা মারা যায়। এখন মাতসুমি একাই এখানে থাকে। তখনই সেখানে মাতসুমি চলে আসে। মাতসুমি বলে ওরা চায় উত্তরাধিকার, এই জন্যই ওরা আমার মাকে চুজ করেছিল, কারণ তার আগে থেকেই একটা বাচ্চা আছে। কিন্তু এই দুনিয়াতে কোনো উত্তরাধিকারের প্রয়োজন হয় না, তাই ওরা আমাকে বের করে দিয়েছে। মাসামনে আর মাতসুমির কথা শুনে শোনবি বুঝতে পারে ওদের মাঝে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, তাই সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। মাতসুমি বলে এটা তোমার দোষ, তাই তুমি ওকে বাড়িতে দিয়ে যেও। তারপর মাতসুমি সেখান থেকে চলে যাচ্ছিল। মাসামনে পেছন থেকে জিজ্ঞেস করে স্টিল ফ্যাক্টরির ওই মেয়েটার সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? মাতসুমি না করে সেখান থেকে চলে যায়। পরে আমরা দেখি মাসামনে শোনবিকে লিফট দিয়েছে। পরের দিন ক্লাসে সাসাকুরা তার বন্ধুদেরকে বলে ওরা সবাই টানেলের ভিতরে গিয়ে দেখতে চায় টানেল দিয়ে ওরা বাইরে যেতে পারবে কিনা। ওরা প্ল্যান করে আজকে রাতেই যাবে। প্রথমে মেয়েরা রাজি না হলেও পরে সবাই রাজি হয়ে যায়। রাতের বেলায় ওরা সবাই লুকিয়ে টানেলের কাছে চলে আসে। সাসাকুরা প্রথম জুটি হিসেবে শোনবে আর মাসামনেকে ভেতরে পাঠায়। ভেতরে আসার পর শোনবে অনেক ভয় পাচ্ছিল। শোনবে একটা জায়গায় দাঁড়িয়ে তার আর মাসামনের নাম লেখে। মাসামনে বলে কেন? শোনবে বলে সে তাকে ভালোবাসে, কিন্তু মাসামনে তাকে বোঝানোর চেষ্টা করে সে তাকে ভালোবাসে না। শোনবি বলে তার মানে তুমি আমাকে পছন্দ করো না,
তুমি মাতসুমিকে পছন্দ করো। এটা শুনে মাসামনে কিছু বলে না। মাসামনের চুপ থাকা দেখে সোনবি বুঝতে পারে মাসামনে সত্যি সত্যি মাতসুমিকে পছন্দ করে। তখনই সেখানে বাকিরাও চলে আসে। বাকিরা দেয়ালে ওদের নাম দেখে একটু মজা করছিল। এসব দেখে সোনবির অনেক বেশি মন খারাপ হয়ে যায়। সে মাতসুমিকে দেখে সেখান থেকে দৌড়াতে শুরু করে। সোনবি বাইরে এসে দেখে আকাশে আবারও ফাটল দেখা দিয়েছে। এদিকে বাকিরাও সোনবির পেছনে পেছনে বাইরে চলে আসে। ওরা সবাই আকাশের এই অবস্থা দেখে অনেক অবাক হয়ে যায়। সোনবি বলে, আমি এখানে তোমাদের সাথে এসেছি শুধু মাসামনেকে আমার মনের কথা বলতে, কিন্তু আমার ফিলিংসের কোনো মূল্য নেই, তাই আমি এই দুনিয়াতে আর থাকতে চাই না। আমরা দেখি সোনবির বডিতেও ফাটল দেখা দিয়েছে। এমন মনে হচ্ছিল সোনবি যেন সম্পূর্ণ কাঁচ দিয়ে তৈরি। সবাই এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই ওরা দেখে স্টিল ফ্যাক্টরি থেকে আবারও সেই ধোঁয়াগুলো বের হয়ে আসছে। এই ধোঁয়াগুলো পুরো আকাশে ছড়িয়ে পড়ে। আগের বার এই ধোঁয়ার ফেসগুলো অত বেশি ক্লিয়ার ছিল না, কিন্তু এবার একদম নেকড়েদের মতো হয়ে গেছে। এদিকে সোনবি তখনও দাঁড়িয়েছিল। মাসামনে সোনবিকে নিচে ঝুঁকতে বলে, কিন্তু সোনবি শুনে না। মাসামনে সোনবিকে সাহায্য করতে আসে, কিন্তু সে নিজেই পড়ে যায়। তখনই একটা ধোঁয়া সোনবির দিকে আসতে শুরু করে। এটা দেখে ওদের মধ্যে থেকে একজন সোনবিকে বাঁচাতে যায়, কিন্তু সেও সোনবিকে বাঁচাতে পারে না। একটা ধোঁয়া সোনবিকে খেয়ে ফেলে। পরে আবার সে ধোঁয়াটা আকাশের ক্র্যাকগুলোকে আবারও ঠিক করে দেয়। আকাশ ঠিক হওয়ার পর ধোঁয়াগুলো চলে যায়। এটা কি ছিল? এই ধোঁয়াগুলোই বা কেন একটা আস্ত মানুষকে খেয়ে ফেললো? এখানে অনেক রহস্যই রয়ে গেছে যা আমরা এখনো জানতে পারিনি। কিন্তু ভিডিও তো এখানেই শেষ, রহস্য জানবো কিভাবে? নিশ্চয়ই আপনারা এটাই ভাবছেন। কোনো চিন্তা নেই, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুব জলদি পরের পার্ট নিয়ে আসব। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।